শুভ সপ্তমীর সকালে স্বাগতম হোক গল্পে। আজকের গল্প শুরু হচ্ছে শুভ শারদিয়ার অদ্ভুত সকাল দিয়ে। ঘুম ভাঙার পরেই সকালের শারদিয়ার যে আমেজ, চারিদিকে কোলাহল, ঢাকের বাজনার আওয়াজ, উলুধ্বনির আওয়াজ, শঙ্খের আওয়াজ, পুরোহিতের মন্ত্রোচ্চারণের আওয়াজ, যেন সপ্তমীর সকাল ভালোই উপভোগ হচ্ছে মানুষের মনে। কিন্তু এই পুজো উৎসবের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য। আগামী অষ্টমী, নবমী ও দশমীর মধ্যেই বের করতে হবে তার মানে। কারণ দশমীর দিনে বেজে উঠবে শেষ ঘণ্টা। এটাই সেই গল্প। দেবীর চোখে ছিল সংকেত। তাহলে চলুন দেখা যাক শুভ সপ্তমীর দিনে কি আছে দেবীর সংকেত। সূর্যোদয়ের আগেই চারিদিক জেগে উঠেছে এক অদ্ভুত উত্তেজনায়। আকাশে যেন আজ একটু অন্যরকম আলো, হালকা লালচে সোনালি রঙের টান। গ্রামের প্রাচীন লোকেদের ভাষায় একে বলে রক্তপ্রভা, অর্থাৎ দেবীর আগমনের পূর্ব সংকেত। হাওয়ায় শিউলি ফুলের গন্ধ, কিন্তু সেই মিষ্টি সুবাসের মাঝখানে যেন লুকিয়ে আছে একটা চাপা ভয়। অর্ণব সেই সকালে উঠে অনেকক্ষণ ধরে বসেছিল দক্ষিণের বারান্দায়। গতরাতে সেই বাক্স, ঘূর্ণায়মান চোখ আর সেই বাণী তার মন থেকে কিছুতেই যাচ্ছিল না। উত্তরেই রহস্য, উত্তরেই মুক্তি, এই বাক্যটা বারবার মাথার মধ্যে ঘুরছিল। রিয়া এসে ওর পাশে বসলো, হাতে একটা পুরনো নোটবুক। দেখো অর্ণব, এইটা আমার ঠাকুরদার হাতের লেখা। তিনি এই রাজবাড়ির শেষ প্রহরী ছিলেন, বিশেষ করে সেই উত্তর দিকের বদ্ধ অংশের রক্ষক। গতরাতে যা দেখলাম তার সঙ্গে এইখানে লেখা কিছু কথা অদ্ভুতভাবে মিলছে। অর্ণব চমকে তাকালো রিয়ার দিকে। মানে, কি লেখা আছে? রিয়া নোটবুকটা খুলে পড়তে শুরু করলো। যেদিন দেবীর চতুর্থ চোখ খুলবে সেই দিনই সত্যের দরজা খোলা যাবে। তবে তার আগে তিনটি চিহ্ন পুনরায় প্রকাশ পাবে, এক চোখে, এক আয়নায় আর এক প্রতিমার আঙুলে। অর্ণব তৎক্ষণাৎ বলল, চোখের চিহ্ন আমরা ইতিমধ্যে দেখেছি, আয়নার কথাও সত্যি, তাহলে তৃতীয়টা প্রতিমার আঙুলে? রিয়া মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু কোন প্রতিমা? যে নতুন প্রতিমা আজ স্নানযাত্রা সেরে আসছে, নাকি সেই পুরনো মূর্তি যা বহু বছর ধরে এই রাজবাড়ির নির্জন ঘরে ঢেকে রাখা আছে? ঠিক তখনই সৌমিক এসে হাজির হলো, একটা কাগজ হাতে, তার চোখে উত্তেজনার ছাপ। তোমরা জানো, গ্রামে আজ সকাল থেকে কথা ছড়িয়েছে পুরনো দুর্গা প্রতিমার একটা আঙুল নাকি খসে পড়েছে, অথচ ওই মূর্তি তো কেউ ছোঁয় না বহু বছর ধরে। রিয়া সঙ্গে সঙ্গে বলল, নিশ্চয়ই ওটা সেই তৃতীয় চিহ্ন যেটা পাণ্ডুলিপিতে বলা ছিল। অর্ণব উঠে দাঁড়ালো, চলো এখনই চলি সেই পুরনো ঘরে। যত দেরি করব সময় ততই আমাদের পিছনে ফেলে দেবে। অষ্টমী আসছে আর সময় কম, কিছু একটা আজই খুঁজে বের করতে হবে। তিনজন এবার রাজবাড়ির উত্তর পূর্ব কোণ বরাবর হাঁটতে লাগলো। নীল তখনও ফেরেনি শহর থেকে, ওর আসার কথা ছিল বিকেলের দিকে। মধ্যাহ্নে সূর্য উঠতে শুরু করেছে, কিন্তু চারিদিকে ছায়া যেন একটু বেশিই গাঢ়। বাতাসের মধ্যে যেন কারোর নিঃশ্বাস মিশে আছে, অজানা অতীত থেকে উঠে আসা কোনো এক প্রাণের। আজ সপ্তমী, আর সপ্তমী থেকেই প্রকৃত রহস্যের দরজা একটু একটু করে খুলতে শুরু করেছে। পুরনো ঘরটা ছিল উত্তর পূর্ব প্রান্তে, যেখানে রাজবাড়ির নতুন করে কেউ যেত না। সেই দরজাটা বন্ধ ছিল বহু বছর ধরে, এমনকি রিয়া নিজেও ছোটবেলায় কেবলমাত্র বাইরে থেকে তাকিয়ে থেকেছে, কখনো ভেতরে প্রবেশ করেনি। বলা হতো এই ঘরে ছিল দেবীর প্রথম প্রতিমা, যেটা গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল 300 বছর আগে রাজা সীতেশ্বর নারায়ণের আদেশে।
কালের নিয়মে সেই মূর্তি পুরনো হয়ে গেলে এক নতুন প্রতিমা আনা হয় এবং পুরনো মূর্তিকে এই ঘরেই রেখে দেওয়া হয় মহাপ্রতীক্ষার জন্য। সেই মহাপ্রতীক্ষা যে কি, কেন আর কতদিন ধরে তা চলবে তা কেউ জানত না। অর্ণব, রিয়া আর সৌমিক ধীরে ধীরে ঘরটার দিকে এগোতে লাগলো। মেঝেতে পুরনো পাতার স্তূপ, কাঁচের জানালাগুলোর গায়ে ধুলোর আস্তরণ এতটাই ঘন যে আলো পর্যন্ত ঢুকছিল না ভেতরে। দরজার সামনে এসে রিয়া থামলো। সৌমিক ফিসফিস করে জিজ্ঞাসা করলো, এটা খোলা সম্ভব? রিয়া মৃদু হাসল। আমি ঠাকুরদার চাবি গোছা রেখে দিয়েছিলাম। ওর মৃত্যুর পর একদিন হঠাৎ ঘরের পেছনের ধারে একটা পুরনো বাক্সে এটা পাই। সে ব্যাগ থেকে লাল কাপড়ে মোড়া একটা ছোট্ট চাবির গোছা বের করলো। চাবিগুলোর গায়ে রাজমোহরের চিহ্ন। অর্ণব ধীরে ধীরে হাত বাড়িয়ে তালাটা খুলল। টকটক করে লোহার ধাতব শব্দ হলো। তারপর এক ধাক্কায় দরজাটা খুলে গেল। ঘরের ভেতর থেকে ধুলোর সঙ্গে একটা বদ্ধ সময়ের গন্ধ বেরিয়ে এলো, যেন সময় এখানেই থেমে গেছে। তিনজন একসঙ্গে শ্বাস টেনে নিল। আলো আস্তে আস্তে ভেতরে ঢুকতেই স্পষ্ট দেখা গেল ঘরের মাঝখানে কাঠের উপর রাখা একটা প্রতিমা। সে প্রতিমার চোখ নেই, মুখ নিঃসাড়, কিন্তু দুটো হাত ছড়িয়ে রয়েছে দুই দিকে, আর ডান হাতের একটি আঙুল পড়ে আছে মাটিতে। সে আঙুলেই আঁকা ছিল সেই অদ্ভুত গুপ্ত চিহ্ন, ঠিক যেমনটা অষ্টমীর সকালে নতুন প্রতিমার চোখে দেখা গিয়েছিল। সৌমিক তৎক্ষণাৎ ফটো তুলল। দেখো, এই চিহ্নটা একদম মিলেছে আগেরটার সঙ্গে। রিয়া নিচু হয়ে আঙুলটা তুলতে গিয়েও থেমে গেল। এটা নরম, মানে এটা তো মাটির, কিন্তু 300 বছর ধরে কিভাবে এটা এত নরম থেকে গেল? অর্ণব চারপাশে তাকালো। এখানে কেবল পুরনো প্রতিমা নয়, আরো কিছু থাকতে পারে। হয়তো রাজাদের রেখে যাওয়া গোপন দলিল, পাণ্ডুলিপি বা সংকেত। আমরা খুঁজে দেখি। তারা ঘর জুড়ে অনুসন্ধান করতে লাগলো। এক কোণে পুরনো কাঠের আলমারি, তার ভিতরে কিছু ঘষা পাতা, ছেঁড়া কাপড় মোড়া কাগজপত্র, আর একটা ছোট্ট বাক্স। অর্ণব সেটাকে খোলার চেষ্টা করতেই একটা চিৎকার ভেসে এলো দরজার দিক থেকে। কে ওখানে? তিনজন থমকে দাঁড়ালো। দরজার পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধা, মুখে গভীর রাগ, চোখে বিদ্বেষ। এই ঘরে কারো প্রবেশ নিষেধ, কেউ পারবে না দেবীর নির্জনতা ভাঙতে। রিয়া এগিয়ে গিয়ে বলল, আপনি কে? কিভাবে এলেন এখানে? বৃদ্ধা বলল, আমার নাম জানার দরকার নেই। আমি 3 পুরুষ ধরে এই প্রতিমার পাহারাদার। আমার পূর্বপুরুষরা শপথ নিয়ে গিয়েছিলেন, এই মূর্তির কেউ যদি গোপন চিহ্ন দেখে ফেলে তবে তাকে সেই রহস্যের মূল্য দিতে হবে। দেবীর চোখে যা দেখা যায় তা সবসময় সত্য নয়, আসল সত্য লুকিয়ে আছে চোখের অন্তরে। এই কথার পরেই বৃদ্ধা পেছন ঘুরে অদৃশ্য হয়ে গেল, যেন কখনোই ছিল না। অর্ণব, রিয়া আর সৌমিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঘরটা আরো গাঢ় অন্ধকার হয়ে উঠল, যেন কিছু একটা ধীরে ধীরে জেগে উঠছে শতাব্দী প্রাচীন ঘুম থেকে। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছিল। বাইরে দুপুর হলেও ঘর জুড়ে একটা গা ছমছমে অন্ধকার। অর্ণব ধীরে ধীরে ঘরের মাঝখানে থাকা পুরনো প্রতিমার দিকে এগিয়ে গেল। প্রতিমাটির গায়ে হাত বুলিয়ে অনুভব করল মাটির শরীরে সময়ের ক্ষয় ধরা পড়লেও অদ্ভুতভাবে একটা জায়গা একেবারেই অক্ষত। ডান চোখের দিকটা একটু বাঁকা হয়ে ভাঙা হলেও বাঁ চোখটা একেবারে মসৃণ। সেই চোখের উপর হাত ছোঁয়াতেই একটা মৃদু শব্দ হলো, টিক। কেমন যেন একটা গোপন যন্ত্র নড়ে উঠল। আর তার ঠিক পরে প্রতিমার পায়ের পাশে মেঝেতে ফাঁক হয়ে গেল এক গোলাকৃতি অংশ, যেন মাটি নিজে থেকে সরে গিয়ে বলছে,
চোখে নয়, দেখো মাটির নিচে। রিয়া অবাক হয়ে বলল, এইখানে তো কখনো কিছু ছিল না, কিভাবে এটা খুলল? অর্ণব নিচু হয়ে আলো ফেলল ভেতরে। একটা সরু খোপের ভেতরে থাকা কাঠের বাক্সে মোড়ানো চামড়ার একটা পুরনো খাতা, কালচে, জীর্ণ, কিন্তু তার বাঁধন ঠিকঠাক। খোলার পর ভেতরে দেখা গেল প্রাচীন বাংলায় লেখা কিছু শ্লোক, আর তার পাশে আঁকা অদ্ভুত সব চিত্র, এমন কিছু চিহ্ন যেগুলো আধুনিক সময়ে কেউ আঁকে না, বোঝে না। সৌমিক ধীরে ধীরে পড়ে শোনাতে লাগলো। সপ্ত চিহ্নে সপ্তপদ, চোখে নয় অন্তরস্থ, যে বুঝে সেই পায় পথ, রাজমহলের অন্ধদ্বার রথ। অর্ণব ভুরুকুচকে বলল, সপ্তচিহ্ন মানে 7টা সংকেত, আর সেই পথেই হয়তো আছে ওই গোপন রথ বা দরজা। রিয়া দ্রুত খাতার পেছনের পাতাগুলো উল্টে দেখতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে গেল একটি পৃষ্ঠায়। সেখানে আঁকা ছিল সেই একই প্রতিমার মুখ, কিন্তু দুটো চোখেই আঁকা ছিল আলাদা 2 চিহ্ন। একটি চিহ্ন মিলেছে অষ্টমীর চোখের সংকেতের সঙ্গে, আর অপরটি একেবারে অপরিচিত। তার নিচে লেখা, অষ্টমীর চোখ তোমায় দেখাবে পথের সূচনা, আর নবমীতে খুলবে রথের দ্বার। কিন্তু যদি ষষ্ঠীতে কেউ দেখে চিহ্ন, তবে শুরু হবে দেবীর বিচার। 3 জন একে অপরের দিকে তাকালো। রিয়া আস্তে বলল, আমরা ষষ্ঠীতেই সংকেতটা প্রথম দেখেছি, তাই না? তবে কি আমরা সেই বিচার প্রক্রিয়ার ভেতরে ঢুকে গেছি? এই প্রশ্নের জবাব কেউ দিতে পারল না। ঘরটা যেন আরো নীরব হয়ে গেল। অচেনা ভারে চাপা পড়ল তাদের নিঃশ্বাস। আর ঠিক তখনই বাইরে থেকে শোনা গেল ঢাকের শব্দ। ঢাক ঢোল বেজে উঠছে, প্যান্ডেলে শুরু হয়েছে সপ্তমীর বোধন। কিন্তু এই ঢাকের শব্দ যেন দূরের কোনো ধ্বনি নয়, বরং সময়ের গায়ে চাপানো একটা মোহময় তন্ত্র, যা ভেদ করে নিয়ে আসছে কোনো পূর্বপুরুষের স্মৃতি। অর্ণব বলল, এই সংকেত, এই খাতা, আর প্রতিমার গোপন যন্ত্র, সবকিছুই একটা বড় রহস্যের অংশ। আমাদের বুঝে নিতে হবে ঠিক কোন পথ ধরতে হবে, নয়তো আমরা শুধু দেবীর নয়, রাজবাড়ির অতীতের বিচারেও জড়িয়ে যাব। রিয়া মাথা নাড়ল। আমাদের পিছিয়ে গেলে চলবে না। যে রহস্য এত বছর লুকিয়েছিল, সেটা এবার আলোয় আসবেই। 3 জনে একসাথে প্রতিমার পাশে বসে সেই খাতা নিয়ে পড়তে থাকলো। প্রতিটা শব্দ যেন খুলে দিচ্ছিল এক নতুন দরজা। সন্ধে নামার ঠিক আগ মুহূর্তে রাজবাড়ির চারপাশে আবারও শোনা গেল ঢাকের প্রতিধ্বনি। 5 দিনের উৎসবের মাঝপথেই পৌঁছে যেন উৎসবটা এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়েছে। বাইরে সবাই ব্যস্ত সপ্তমীর আরতির প্রস্তুতিতে, আর ভিতরে অর্ণব, রিয়া আর সৌমিকের মনে জমাট বাঁধছে প্রশ্ন, ভয় আর আগ্রহের এক জটিল মিশ্রণ। রাজবাড়ির পুরনো দালানের পাশেই ছোট একটা চৌচালা ঘর, যেখানে একসময় রাজপুরোহিতরা থাকতেন। সৌমিক জানে সেই ঘরের ভিতরে কিছু জিনিস এখনো তোলা হয়নি। পুরনো পুঁথি, ধূপকাঠির পাত্র, পাথরের ছোট ঠাকুর ঘর, সবই যেন সময়ের ধুলোয় ঢাকা। ঠিক সেইখানেই এবার তারা যাবার সিদ্ধান্ত নিল। ঘরটা বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু তালার উপরে জং ধরায় সেটা খুলে ফেলতে খুব বেশি সময় লাগলো না। ভেতরে পা দিতেই একটা ভারী ধূপধাপ গন্ধ নাকে এলো। মিশে আছে আগরবাতির ঘ্রাণ, ভিজে কাঠ আর পুরনো কাগজের গন্ধে বাতাসটা যেন থমকে আছে। আলো একেবারে ম্রিয়মাণ। রিয়া একটা টর্চ জ্বালিয়ে ঘরের এক কোণে রাখা কাঠের বাক্সটার দিকে এগোলো। কাঠটা অনেক পুরনো, তার গায়ে খোদাই করা
এক অদ্ভুত মুখাবয়ব, যার কপালে চন্দনের মতো আঁকা চিহ্ন। সেই চিহ্নটা ঠিক যেন খাতায় দেখা প্রতিমার ডান চোখে আঁকা সংকেতের মতোই। অর্ণব ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে ছোট ছোট কয়েকটা মাটির প্রদীপ, একটা রূপোর ঘণ্টা আর পুরনো এক লাল কাপড়ে মোড়া মন্ত্রপুঁথি। কিন্তু তার নিচে রাখা ছিল চমকে দেবার মতো কিছু, একটা আয়না, যার গায়ে লাল রঙে আঁকা আরেকটা চিহ্ন। শ্রমিক ধীরে ধীরে বলল, এই আয়নাটা কেবল প্রতিফলনের জন্য না, এটা কিছু দেখানোর জন্য তৈরি। ওরা বিশ্বাস করত দেবীর আশীর্বাদ থাকলে এই আয়নায় সত্যের প্রতিচ্ছবি দেখা যায়। রিয়া সেই আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার পেছন দিকটা ঘুরিয়ে দেখতে লাগলো। হঠাৎ সে চমকে উঠল। আয়নার পিছনে খোদাই করা ছিল সেই একই শ্লোক, যেটা খাতায় লেখা ছিল, সপ্তচিহ্নে সপ্তপথ। তারপরেই তারা এক অদ্ভুত বিষয় লক্ষ্য করল। ঘরের উত্তর দিকের দেওয়ালে আঁকা পুরনো এক রং চটা ফ্লেক্সকো। তাতে এক রাজাকে দেখা যাচ্ছে, মাথায় মুকুট, হাতে তলোয়ার আর চোখে দৃঢ়তা। তার সামনেই দাঁড়িয়ে আছে এক মহিলা, মুখ ঢাকা, হাতে একটা পদ্মফুল। অর্ণব বলল, এই রাজার মুখটা অনেকটা রায়চৌধুরীদের দাদুর মতো লাগছে, পুরনো ছবির মতো। যদি সত্যি হয় তবে হয়তো 300 বছর আগের সেই রাজা, যার সঙ্গে এই সংকেত জড়িত। শ্রমিক বলল, দেখো, ফ্রেস্কোর একদম নিচে ছোট্ট করে একটা লাইন লেখা আছে, চোখের সাক্ষী রাজা, অন্তরের পথেই সত্য। এটা তো একটা সূত্র। রিয়া যেন নিজের মধ্যে ডুবে গিয়ে বলল, তবে কি আমাদের চোখ দিয়ে কিছু দেখতে হবে, না অন্তরের ভেতর দিয়ে বোঝার চেষ্টা করতে হবে? হয়তো দুটোই। এই আয়না, এই প্রতিমা, সব কিছুই মিলিয়ে একটা পথ তৈরি করছে। বাইরে তখন সপ্তমীর পূজার মন্ত্র উচ্চারিত হচ্ছে। বাতাসে ভেসে আসছে ধুনোর ধোঁয়া আর শঙ্খধ্বনি। কিন্তু এই তিনজনের কাছে মনে হচ্ছিল উৎসবের পেছনে লুকিয়ে থাকা সময়ের এক গভীর অদৃশ্য নদীর দিকে তারা এগিয়ে চলেছে, যেখানে অতীত আর বর্তমান হাত মিলিয়ে তৈরি করছে রহস্যের নবম সেতু। রাত বাড়ছে, অথচ অন্যদের আগ্রহ যেন ততোধিক গভীর হয়ে উঠছে। ছোট্ট চৌচালার ঘর থেকে বেরিয়ে তিনজন পেছনের বারান্দায় এসে দাঁড়ালো। সেখানে বাতাস একটু বেশি ঠান্ডা, আর কানে আসছে পূজার গানের বিদ্যুৎ ধ্বনি। তবে তাদের মন ততক্ষণে উৎসবের আনন্দ থেকে অনেক দূরে সরে এসেছে। রিয়া টুক করে বলল, তুমি দেখেছ আয়নার পিছনে যে চিহ্নটা ছিল, সেটা ঠিক দেবীর চোখের চিহ্নের মতোই, কিন্তু উল্টো। মানে যেন আয়নায় প্রতিবিম্ব হয়ে গেছে। অর্ণব একটু ভেবে বলল, মানে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে তা আসলে উল্টে আছে ভেতরে। ঠিক যেন সংকেতটা আমাদের চোখ দিয়ে নয়, চিন্তায় বুঝতে হবে। এই কথার রেশ ধরে শ্রমিক বলল, আচ্ছা, আয়না যখন ব্যবহৃত হতো সত্য দেখার জন্য, তখন ওরা কাকে বা কি দেখতো ওই আয়নায়? যদি কেউ প্রতিমার সামনে দাঁড়াতো আর তারপর আয়নায় কিছু ভিন্ন রকম ছবি দেখা যেত। রিয়া বলল, এতদিন ধরে তো শুধু প্রতিমা পূজিত হয়েছে, কিন্তু এই আয়না বা সংকেত এইসব কখনো সামনে আসেনি কেন? শ্রমিক মুচকি হেসে বলল, হয়তো কারো চোখে ধরা দেয়নি, বা কেউ ইচ্ছা করেই চেয়েছে এসব চাপা পড়ে থাকুক। হঠাৎ করেই অর্ণবের মনে পড়ল পুরনো রাজবাড়ির গ্রন্থাগারটা। ছোটবেলায় সে একবার সেখানে ঢুকেছিল। চোখে পড়েছিল কাঠের আলমারিতে গোঁজা কয়েকটা পুরনো নথি আর ছেঁড়া কাগজ। তখন তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে সেখানেই লুকিয়ে থাকতে পারে পরবর্তী সূত্র।
তারা তিনজন আলো নিয়ে বেরোলো গ্রন্থাগারের দিকে। রাস্তা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। পুজোর ভিড় মূল মণ্ডপের দিকে চলে গেছে। রাজবাড়ির ভেতরটা অনেকটাই নিঃশব্দ। গ্রন্থাগারে ঢুকে আলো ফেলতেই দেখা গেল সবকিছু আগের মতোই। ধুলো জমে আছে, মাকড়সার জাল ঝুলে আছে কাঠের তাকের কোণে। দেওয়ালের একপাশে রাখা একটি অতি পুরনো বইয়ের তাকে চোখ গেল অর্ণবের। কৌতূহলে সে একটা বড় খাতা টেনে বের করলো। পৃষ্ঠাগুলো হালকা হলদেটে হয়ে গেছে, কিন্তু কিছু লেখা এখনো স্পষ্ট। খাতায় নাম লেখা দেবী সংকেত ও রাজপরিবার, এক গুপ্ত নথি। অর্ণব ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, খাতার প্রথম পাতাতেই লেখা, যে চোখের চিহ্ন ফুটে ওঠে সে নয়ন দেয় নির্দেশ। নয়নে লুকানো থাকে 7 পথের রহস্য। সপ্তমীর চতুর্থ প্রহরে উন্মোচন হয় এক অন্য সত্য। তিনজন কিছুক্ষণ চুপ করে রইল। সপ্তমীর চতুর্থ প্রহর মানে রাত প্রায় 8:30 থেকে 10টার মধ্যবর্তী সময়। তখন যদি কিছু প্রকাশ পায়? রিয়া উৎসাহ নিয়ে বলল, চলো ওই সময় আবার আয়নাটার সামনে ফিরে যাই। যদি সত্যি কিছু দেখা যায়, যদি এই সংকেত, এই আয়না, এই খাতা সব মিলে কোনো এক বড় রহস্যের দরজা খোলে। সম্বিত বলল, তাহলে আমরা শুধু পুজো দেখতে আসিনি, আমরা ডেকে এনেছি অতীতের ঘুমন্ত ছায়াগুলোকেও। বাইরে রাতের হাওয়া তখন গা শিউরে দিচ্ছে। সপ্তমীর মঙ্গল প্রদীপ একে একে জ্বলছে, আর অন্ধকারের ভেতর কেউ যেন ধীরে ধীরে জেগে উঠছে। সপ্তমী রাত, সময় তখন প্রায় 8:30। রাজবাড়ির উঠোন থেকে একটার পর একটা ধ্বনি এসে মিশে যাচ্ছিল নিঃশব্দতার অতলে। উৎসবের শব্দ যেন এখানে থেমে গিয়ে কেবল একটি অদৃশ্য ঘড়ির কাঁটার মতো সময়কে এগিয়ে দিচ্ছে চতুর্থ প্রহরের দিকেই। তিনজনেই আবার এসে দাঁড়ালো সেই আয়নার ঘরে। এবার তারা সঙ্গে এনেছে মোবাইলের লাইট, ছোট্ট একটা পেন ড্রাইভ আর সেই পুরনো খাতা, যেটায় 7টি পথের সংকেতের উল্লেখ আছে। ঘরের ভেতরটা অন্ধকার, আর আয়নার সামনে দাঁড়াতেই যেন একটা শীতল বাতাস ঘরের দেওয়ালে আঁচড় কাটল। রিয়া কাঁপা গলায় বলল, এই সময় এখানে কিছু ঘটবে বলেই তো বলা আছে। অর্ণব আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি খেয়াল করেছো আয়নাটা কেমন যেন ঝাপসা হয়ে আছে? যতই আলো ফেলি তার মধ্যে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে না। সৌমিক এবার সাহস করে আয়নার গায়ে হাত রাখল। হঠাৎ করেই একটা ঠান্ডা অনুভূতি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। সে চমকটে পিছনে সরে গেল। এটা নরম মনে হলো না? যেন কাঁচ নয়, জল। রিয়া মোবাইলের আলোটা একদম আয়নার কোণায় ধরে ফেলল। সেখানে গায়ে আঁকা ছোট্ট একটা গোটানো চিহ্ন দেখা গেল। সেই একই চিহ্ন যা দেবীর চোখে ছিল, আয়নার পেছনেও ছিল। অর্ণব এবার বলল, দেখো আয়নার পেছনে কিছু লেখা আছে কিনা দেখি। তারা তিনজন মিলে আয়নাটাকে একটু টানলো। ভারী কাঠের ফ্রেমটা একটু নড়তেই পেছনে একটা গোপন ফাঁক বেরিয়ে এলো, যেন একটা স্লাইডিং প্যানেল। খুলে দেখা গেল পেছনে এক টুকরো পাথরের দেওয়াল, আর তার মাঝে খোদাই করা লেখা, অঙ্গীকারের যাত্রা, নয়নের কাঁটা নির্দেশ দেবে পথ। প্রত্যেক দৃষ্টিতে লুকিয়ে এক নাম, যা খুলবে দরজা সপ্ত রহস্যের। রিয়া ধীরে ধীরে পড়ল, অঙ্গীকারের যাত্রা মানে হয়তো এটা কোনো শপথ, না হয় কোনো বিশেষ বিশ্বাসের কথা বলছে। সৌমিক বলল, আর নয়নের কাঁটা মানে তো চোখের পাতা বা চোখের দিক নির্দেশ, মানে প্রতিমার চোখে যা আছে সেটাই আমাদের পথ দেখাবে। তখনই অর্ণব মোবাইলে দেবীর ছবিগুলো ঘেঁটে ঘেঁটে একটা জিনিস লক্ষ্য করল। প্রতিমার চোখের চিহ্নটা একদম কেন্দ্রে নয়, একটু কোণে,
ডান চোখে কপালের দিক ঘেঁষে। সে বলল, চিহ্নটা যদি পথ নির্দেশ দেয় তাহলে আমাদের ঠিক ওই দিকেই যেতে হবে। রিয়া হেসে বলল, তবে কি প্রতিমার চোখ আমাদের দিক নির্দেশ দিচ্ছে? হ্যাঁ, অর্ণব জোর দিয়ে বলল, এটা নিছক অলঙ্করণ নয়, এটা একটা অ্যানসিয়েন্ট ডিরেকশনাল কোড। পূর্ব দিক। চোখ যেদিকে ইঙ্গিত করছে তার কিছু দূর এগোলে হয়তো আমরা প্রথম পথের খোঁজ পাব। তারা তিনজন বেরোলো বাইরে। পূজা মণ্ডপ তখন সেজে উঠছে সন্ধ্যার আরতিতে। কেউই টের পেল না যে উৎসবের ভিড়ের পাশ দিয়ে তিনজন যুবক যুবতী চলে যাচ্ছে এক অজানা পথের খোঁজে, যার সূচনা করেছে দেবীর চোখের সেই রহস্যময় চিহ্ন। দুর্গা প্রতিমা তখনও দাঁড়িয়ে, চোখে সেই অদ্ভুত সংকেত, আর যেন ঠোঁটে এক মৃদু রহস্যময় হাসি। পূজা মণ্ডপ থেকে প্রায় 0.5 কিলোমিটার দূরে রাজবাড়ির পূর্ব প্রান্তে একটা পুরনো জঙ্গল ঘেরা অংশ রয়েছে। লোকেরা যেটাকে বলে ঘনশ্যাম বাগান। একসময় সেটা ছিল রাজাদের ধ্যানস্থলের মতো, যেখানে নানা রকম গাছপালা, পাথরের বেঞ্চ আর এক টুকরো পাথরের মঞ্চ ছিল, যার পাশে ছিল ফুলের বাগান। এখন সেখানে ঝোপঝাড় আর অচেনা গাছে জায়গা ভর্তি। তিনজন সোজা সেই দিকেই রওনা দিল। রাত তখন প্রায় 9:30। অন্ধকারে মোবাইলের আলোই ভরসা। পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ আর পেছন থেকে আসা ঢাকের আওয়াজ, এই দুটোই একমাত্র সঙ্গী। অর্ণব বলল, চিহ্নটা যদি পূর্ব দিক নির্দেশ করে তবে এই ঘনশ্যাম বাগানেই হতে পারে প্রথম পথের প্রহেলিকা। সৌমিক একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু কিসের খোঁজ করছি আমরা? কিভাবে বুঝবো কোনটা সেই দৃষ্টির নাম? রিয়া ইতস্তত করে বলল, আমার মনে হয় খোঁজটা কোনো বস্তু নয়, বরং প্রতীক বা লিপির, হয়তো পুরনো কোনো লিখন বা নিদর্শন। ঘনশ্যাম বাগানে ঢুকতেই চারপাশের প্রকৃতি যেন তাদের চেনা দুনিয়া থেকে আলাদা করে দিল। রাতের পাখি ডাকছে, ঝোপের ফাঁকে মাঝে মাঝে কিছু নড়ছে, আর বাতাসে একটা পুরনো ধূপের মতো গন্ধ ভাসছে, যেটা হালকা হলেও মনকে কেমন যেন টানছিল। অর্ণব হঠাৎ থেমে বলল, দেখো ওটা, পাথরের মঞ্চটা এখনো আছে। তারা এগিয়ে গিয়ে মঞ্চের দিকে তাকালো। সেটার গায়ে খোদাই করা আছে একটা গোল চিহ্ন, আর তার মাঝে একটা চোখ। সেই চোখের একপাশে আবার সেই পুরনো চিহ্ন, যেটা প্রতিমার চোখে দেখা গিয়েছিল। সৌমিক উত্তেজিত হয়ে বলল, এই তো, এখানেই কিছু আছে। রিয়া ধীরে ধীরে চিহ্নটার গায়ে হাত বোলালো। হঠাৎ একটা ক্লিক শব্দ হলো। পাথরের মধ্যে থেকে একটা ছোট্ট কাঠের বাক্স উঠে এলো, যেটা হয়তো যুগ যুগ ধরে ওই মঞ্চের নিচে লুকিয়ে ছিল। তারা বাক্সটা খুলল। ভেতরে ছিল একটা ছেঁড়া কাগজের টুকরো। তাতে লেখা আছে, দ্বিতীয় পথ খুঁজে পাবে যেখানে আধার আলোকে জিতিয়ে দেয়, আগুনের ভাষায় মুখ খুলবে সময়ের গল্প। অর্ণব ফিসফিস করে বলল, মানে পরের ক্লু আছে এমন কোথাও যেখানে আলো আঁধারের খেলা হয়, সম্ভবত পূজার মণ্ডপ? আর আগুনের ভাষা বলতে কি ধূপ বা প্রদীপ, নাকি কিছু পুড়িয়ে ফেলা হয়? রিয়া গম্ভীর স্বরে বলল, তবে কি এখন আমাদের ফিরতে হবে মণ্ডপে? ওখানে হয়তো কিছু একটা ঘটতে চলেছে, কিছু এমন যা আমরা দেখার জন্য প্রস্তুত নই। এক মুহূর্তের জন্য তিনজনেই চুপ করে রইল। ঘনশ্যাম বাগানের মধ্যরাত যেন তখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। দূরে পূজার মণ্ডপ থেকে ভেসে এলো কাঁসর ঘণ্টার আওয়াজ, আর এক অদ্ভুত ধ্বনি, যেটা আগে তারা শোনেননি। যেন কেউ চিৎকার করছে, কিন্তু আওয়াজ বাইরে বেরোচ্ছে না। তিনজনেই বাক্সটা আবার সাবধানে পাথরের মঞ্চে রেখে দিল। তাদের মনে একটা অজানা আশঙ্কা খেলে গেল। সেই অদ্ভুত আওয়াজটা এখনো ঘনশ্যাম বাগানের গভীরতা ছেদ করে কানে এসে বাজছে, যেন একটা চাপা কান্না, আবার যেন
কেউ কিছু বলতে চায়, কিন্তু বলা হয়ে উঠছে না। অর্ণব বলল, আমরা যদি এখনই মণ্ডপে না ফিরি তাহলে হয়তো দেরি হয়ে যাবে। রিয়া কিছু একটা ভাবছিল, হঠাৎ বলে উঠল, এই ঘনশ্যাম বাগান তো অনেক পুরনো। রাজাদের আমলে এখানে ধ্যান তপস্যা হতো। যদি এই চিহ্নটা কোনো পূর্ণিমা রাতে বা কোনো বিশেষ দিনে উন্মোচন হতো, তবে আজকে রাতেও হয়তো কিছু ঘটত। প্রতিমার চোখে যেহেতু চিহ্ন দেখা গেছে, তাহলে এটা এখন সক্রিয়। সৌমিক আর সময় নষ্ট না করে বলে উঠল, চলো আমরা এখনই মণ্ডপে ফিরি। প্রদীপ, ধূপ আর আগুন সবই ওখানে আছে। আর ক্লু অনুযায়ী আগুনের ভাষায় মুখ খুলবে সময়ের গল্প, মানে হয়তো এমন কিছু যা শুধু আলোর মধ্যেই দেখা যাবে। রাত তখন প্রায় 10:30। গ্রাম ফাঁকা হলেও পূজার মণ্ডপে এখনো কিছু লোকজন রয়েছে। তবে আশ্চর্যের বিষয়, তারা যাদের পুজোর আয়োজন করতে দেখেছিল তারা কেউ নেই। বদলে কিছু অচেনা মুখ, কিছু অদ্ভুত চাহনি। তারা তিনজন দ্রুত মণ্ডপে ঢুকলো। এক পাশে বিশাল ধূপকাঠির স্তূপ আর অন্য পাশে প্রদীপের সারি। সেই সময় হঠাৎ একজন বৃদ্ধ ব্রাহ্মণ তাদের দিকে তাকিয়ে বলে উঠল, চোখের চিহ্ন দেখেছ? তবে বুঝে ফেলেছ তুমি? পুরনো খাতা খুলে গেছে আবার। রিয়া থমকে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনি কি জানেন ওই চিহ্নটা সম্পর্কে? বৃদ্ধ হেসে বলল, জানি, কিন্তু বলা নিষেধ। সময় বলবে সব। শুধু মনে রেখো, সব আগুন আলো দেয় না, আর সব আলো সত্যি দেখায় না। বৃদ্ধ কথা শেষ না করেই পেছনের পর্দার আড়ালে চলে গেলেন। অর্ণব, সৌমিক আর রিয়া পরস্পরের দিকে তাকালো। এ যেন আরেকটা সংকেত। তারা প্রদীপের দিকে এগিয়ে গেল। অর্ণব একটা সাদা কাপড় বার করলো ব্যাগ থেকে। হঠাৎ তার মাথায় এসেছিল, আগুনের আলোয় কিছু অদৃশ্য লেখা দেখা যেতে পারে। রিয়া সেই কাপড়টা নিয়ে সরাসরি এক প্রদীপের উপর ধরল। কয়েক সেকেন্ড পর দেখা গেল কাপড়ের গায়ে লেখা আছে কয়েকটা বাক্য। তৃতীয় পথ, যেখানে শব্দ থেমে যায়, কেবল ছায়া কথা বলে। সন্ধ্যার পরে খুঁজে পাবে তাকে, যে দাঁড়িয়ে থাকে স্মৃতির ওপারে। সৌমিক ফিসফিস করে বলল, এটা তো মনে হচ্ছে পুরনো কবরস্থান বা স্মৃতিস্তম্ভের কথা বলছে। শব্দ থেমে যায় মানে নীরবতা, আর ছায়া কথা বলে মানে হয়তো নিস্তব্ধতা থেকে উঠে আসা কিছু। রিয়া ধীরে ধীরে বলল, তবে কি আমাদের যেতে হবে সেই পুরনো শ্মশানঘাটে, যেখানে নাকি একসময় রাজবাড়ির মৃত সদস্যদের দাহ করা হতো? শুনেছি ওখানেই একটা স্মৃতিসৌধ ছিল, যেটা আজও অবধি দাঁড়িয়ে আছে। অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ, এবারের গন্তব্য ওটাই। আর আজই সন্ধ্যা, সময় বয়ে যাচ্ছে, এখন থেকেই শুরু করতে হবে। মণ্ডপের আলোর নিচে দাঁড়িয়ে তিনজনে আবার এক নতুন রহস্যের পেছনে ছুটতে চলল। না জানে কি অপেক্ষা করছে তাদের জন্য শ্মশানের সেই নির্জন চত্বরে। গ্রামের শেষ প্রান্ত দিয়ে বয়ে যাওয়া সরু কাঁচা রাস্তাটা তাদের নিয়ে যাচ্ছিল এক অজানা গন্তব্যের দিকে। চারপাশে গভীর অন্ধকার। শুধু রিয়া, অর্ণব আর সৌমিকের মোবাইল টর্চের আলোয় কিছুটা পথ দেখা যাচ্ছিল। মাঝে মাঝে ঝোপঝাড় নড়ে উঠছিল, যেন কোনো অদৃশ্য ছায়া ওদের চলার পথে নজর রেখে চলেছে। রিয়ার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল, এই জায়গাটা একটু বেশি নীরব না? সৌমিক নিচু গলায় বলল, এই নির্জনতাই হয়তো সংকেতের অংশ। যে শব্দ থেমে যায় সেই পথেই লুকিয়ে আছে উত্তর। আমরা এখন সেই পথেই হাঁটছি। কিছুক্ষণ পরে সামনে একটা টালির ঘর দেখা গেল, যার পাশেই একটা লোহার গেট দিয়ে ঘেরা পুরনো শ্মশান চত্বর। গেটের উপরে আধা মুছে যাওয়া পাথরে খোদাই করে লেখা, স্মৃতির সৌধ, রাজ পরিবারের চিরনিদ্রার স্থান। গেটটা খোলা ছিল, অথচ ভিতরে কেউ ছিল না। গাছের শিকড় উঠে এসে পাথরের উপর ছড়িয়ে পড়েছে, ঘাস গজি উঠেছে পাথর ফুঁড়ে।
পুরো জায়গাটা যেন প্রকৃতির সঙ্গে একাকার হয়ে গেছে, কিন্তু তার মধ্যেই একটি বড় পাথরের সৌধ নজরে পড়ল। পাথরের গায়ে অদ্ভুত সব খোদাই, বলা যায় না ওগুলো শিল্প না সংকেত। তারা তিনজন সৌধটার কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ শ্রমিক বলল, তোমরা খেয়াল করেছো ওই খোদাইগুলোর মধ্যে একটা বিশেষ চিহ্ন বারবার আসছে? অর্ণব টর্চের আলো ফেলে দেখল, এই চিহ্নটা, এটাও সেই প্রতিমার চোখে দেখা চিহ্নটার মতো, কিন্তু ওটা তো শুধু একবার ছিল, এখানে তো সেটা ঘুরে ফিরে আছে বারবার। রিয়া বলল, এই সৌধ হয়তো একটা ধাঁধার মতো, যেখানে একই সংকেত বারবার ব্যবহৃত হয়েছে, যেন কেউ বারবার মনে করিয়ে দিতে চেয়েছে যাতে আমরা এটা ভুলে না যাই। হঠাৎ সেই সময় পেছনের ঝোপের দিক থেকে একটা কাশির আওয়াজ ভেসে এলো। তারা টর্চ ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। কুয়াশার মধ্যে আবছাভাবে দেখা গেল একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে ধূসর ধুতি, গায়ে ধুলোমাখা কুর্তা, হাতে একটা পিতলের লণ্ঠন, চোখে মুখে গভীর শোকের ছাপ। অর্ণব সাহস করে জিজ্ঞাসা করল, আপনি আপনি কে? লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, অথচ চোখে অদ্ভুত ভয়। সে বলল, তোমরা সেই তিনজন যারা চিহ্নটা দেখেছ? বহু বছর পর আবার কেউ ফিরে এসেছে এই গল্পের কাছে, কিন্তু মনে রেখো, সব সংকেত শুধু উত্তর দেয় না, অনেক সময় প্রশ্নও তৈরি করে। তোমরা সত্যের খুব কাছে এসেছো, কিন্তু সত্য মানেই সবসময় মুক্তি নয়। রিয়া ফিসফিস করে জিজ্ঞেস করলো, আপনি এই সৌধ সম্পর্কে কিছু জানেন? লোকটা একবার মাথা নেড়ে বলল, জানি। এটা শুধু রাজ পরিবারের সমাধি নয়, এখানে যে একবার ঢুকে যায় সে কিছু নিয়ে বের হয় না, সে কিছু রেখে যায়। আজকের রাত যদি সত্যি সেদিনের পুনরাবৃত্তি হয়, তবে তোমাদেরকে সেই চিহ্নের জন্মকথা শুনতে হবে, যা শুরু হয়েছিল এক আশ্বিনের পূর্ণিমায় প্রায় 300 বছর আগে। এই বলে লোকটা ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে শুরু করলো। তারা তিনজন বিস্ময়ের মধ্যে দাঁড়িয়ে রইল। কে ছিল এই লোকটা? কি জানে সে? আর সে কি আসলেই মানুষ ছিল? আর তখন হঠাৎ পেছনে একটা ঘূর্ণি বাতাস উঠল। সৌধের পাশে মাটি ফেটে কিছু একটা বেরিয়ে এলো, একটা পাথরের বাক্স, যার ঢাকনার ওপরেও সেই একই চিহ্ন। পাথরের বাক্সটা যেন নিজের ইচ্ছাতেই মাটি ফুঁড়ে উঠে এসেছিল। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল, যেন প্রকৃতি নিজেই থেমে গিয়ে এই উদ্ভট ঘটনার সাক্ষী হতে চায়। বাক্সটার উপরে সেই প্রতীক, 3টি সমান্তরাল রেখা, মাঝখানে একটা চোখের মতো চিহ্ন, এবং তার নিচে ত্রিকোণ আকৃতির ফাঁক। দেখেই রিয়া হঠাৎ মুখে হাত চাপা দিল। সে ফিসফিস করে বলল, এই চিহ্নটা আমি শুধু প্রতিমায় নয়, একটা পুরনো বইও দেখেছিলাম ঠাকুরদার লাইব্রেরিতে, একখানা পাতলা বাদামি চামড়ার খামে মোড়া কাগজের ভিতরে। অর্ণব তৎক্ষণাৎ বলে উঠল, তুমি কি সেটা আনতে পারবে? সেটা তো একটা বড় সূত্র হতে পারে। রিয়া একটু ভাবলো, তারপর বলল, সন্ধ্যায় আসার আগে ছবি স্টোররুমটা খুঁজতে গিয়েছিলাম, তখনই খামটা পেয়েছিলাম। ভেবেছিলাম পুরনো খাম, ফেলে দেওয়ার মতো জিনিস, কিন্তু তার ভেতরে আঁকা সব চিহ্ন এখন একে একে মিলে যাচ্ছে। শ্রমিক পাথরের বাক্সটার চারপাশ ঘুরে ঘুরে দেখছিল। সে নিচু হয়ে হাত দিয়ে ঠেলে দেখল, কিন্তু সেটা নড়ছে না। তারপর একটা ছোট্ট পাথরের টুকরো দিয়ে সে ঢাকনার ওপর টুকটুক করে বাজিয়ে দেখল। ভেতরটা ফাঁপা, ভেতরে কিছু একটা আছে, শ্রমিক বলল, কিন্তু খোলার উপায় বুঝতে পারছি না। অর্ণব চারপাশে তাকিয়ে বলল, দেখো, এই জায়গায় কিছু না কিছু লুকিয়ে রাখা থাকবেই, হয়তো কোনো মেকানিজম আছে যেটা টিপলেই খুলবে। যেমন এই সৌধটার চার কোণায় দেখো 4টে ছোট পাথরের খাঁজ, হয়তো এগুলোই কি সিস্টেম। তারা তিনজন সেই 4টি খাঁজ পরীক্ষা করতে লাগলো।
খাঁজগুলোর মাঝে একটা অদ্ভুত রকমের দাগ ছিল, যেন বহুবার কেউ হাত লাগিয়েছে। সৌমিক বলল, এইটাই হবে মূল খাঁজ, বাকি তিনটে যেন বিভ্রান্ত করার জন্য। দেখো, এইখানে ছোট একটা বৃত্তাকার ছিদ্র আছে। রিয়া ব্যাগ থেকে চাবির মতো দেখতে একটা ধাতব টুকরো বের করলো। এটা আমি মণ্ডপের পেছনের পুরনো আলমারির নিচ থেকে পেয়েছিলাম। ওই সময় তো লাগেনি, কিন্তু এখন মনে হচ্ছে এটা হয়তো এরই অংশ। সে ধাতব টুকরোটা সেই খাঁজে বসিয়ে ঘোরাতে লাগলো। একটা খচখচ শব্দ হলো। তারপর সেই পাথরের বাক্সের ঢাকনাটা হালকা কেঁপে উঠল। ধীরে ধীরে তারা তিনজন ঢাকনাটা সরালো। ভেতরে ছিল একটা পুরনো তালপাতার পুঁথি, যেটা বিশেষ ধাতুর খাপে মুড়ে রাখা, একটা শুকনো পুষ্পমালার টুকরো যা ধূপের গন্ধে ভরপুর, এবং একটা ছোট্ট মূর্তি, অদ্ভুত গঠনের, যার দু চোখ খোলা কিন্তু ঠোঁট সেলাই করা। তাদের চোখে মুখে বিস্ময়ের ছায়া। সৌমিক ফিসফিস করে বলল, এই মূর্তি তো একদম প্রতিমার চোখের সংকেতেরই প্রতীক, কিন্তু ঠোঁট সেলাই করে রাখা কেন? অর্ণব বলল, কারণ এই মূর্তি হয়তো এমনই একটা সত্য জানে যা বলা যায় না, শুধু বোঝা যায়। এটা কোনো গোপনীয়তার প্রতীক। হয়তো এই পুঁথিতেই সত্য লেখা আছে। রিয়া ধীরে ধীরে পুঁথিটা হাতে তুলল। পাতাগুলো স্পর্শ করতেই হালকা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল। পাণ্ডুলিপির প্রথম পাতায় একটা সংস্কৃত শ্লোক লেখা, নিবৃত্ত বাক্যেন সত্যং স্থিতং, অর্থাৎ যার মুখ রুদ্ধ, সত্য তার মধ্যেই স্থিত। তারা পুঁথির দ্বিতীয় পাতায় চোখ রাখল, এবং ঠিক তখনই পেছনের দিক থেকে শোনা গেল একটা ছিঁড়ে যাওয়া বাঁশের শব্দ। কেউ যেন অনেকক্ষণ ধরে নিঃশব্দে দাঁড়িয়েছিল আর এখন এগিয়ে আসছে। তাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। রিয়া ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো। একটা ছায়া মূর্তি, মাথায় ধুতি মোড়া পাগড়ি, চোখে শূন্য দৃষ্টি, মুখে বয়ে যাচ্ছে অদ্ভুত হাসি। রিয়া ধীরে ধীরে পিছনে তাকাতেই ছায়ামূর্তিটা স্পষ্ট হলো। মুখাবয়ব প্রায় দেখা যাচ্ছিল না অন্ধকারে, কিন্তু সেই অদ্ভুত স্থির হাসি মাখা মুখটা যেন ওদের ভেতরে একরাশ ঠান্ডা ঢেলে দিল। সৌমিক, অর্ণব আর রিয়া তিনজনেই হিম হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। আর তারপর সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো। মাটিতে পায়ের শব্দ হচ্ছিল না, যেন মাটি স্পর্শ না করেই সে ভাসতে ভাসতে আসছে। অর্ণব একটা সাড়া দিয়ে ফিসফিস করে বলল, কেউ জানে আমরা এখানে এসেছি? রিয়া মাথা নাড়ল, চোখের দৃষ্টি পুঁথির খাপের দিকে। না, এই জায়গাটায় তো কেউ আসে না। এই প্রতিমার নিচে এমন কিছু আছে তা কেউ জানেই না। হঠাৎ ছায়ামূর্তিটা থেমে গেল। তারপর যেন শূন্যে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই এক হাতে মাটির দিকে ইশারা করল, ঠিক যেখানে পাথরের বাক্সটা খোলা হয়েছিল। তারপর আবার পিছনে ফিরল, আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। অর্ণব আর সৌমিক ছুটে এগিয়ে এলো, কিন্তু কিছু দূর যেতেই তারা দেখতে পেল সেই ছায়াটা মিলিয়ে যাচ্ছে হাওয়ার মধ্যে। এক মুহূর্তে যেন ছিল, আর পর মুহূর্তেই শূন্য। তারা ফিরে এসে রিয়ার দিকে তাকালো। রিয়া তখন পুঁথির তৃতীয় পাতায় চোখ রাখছিল। পাণ্ডুলিপির পাতাগুলো সংস্কৃত আর প্রাচীন বাংলার মিশ্রণে লেখা। অর্ণব আর রিয়া মিলেমিশে একটু একটু করে অনুবাদ করতে লাগলো। প্রথম কিছু লাইনে লেখা ছিল, যার চোখে সত্য স্থাপন করা হয় তার মূর্তি হয় দেবী, আর যার চোখে প্রতীক রোপিত হয় সে বয়ে আনে সংকেত। সংকেত 3 বার উদ্ভাসিত হলে গোপন দ্বার খুলবে, কিন্তু যে জানবে না সংকেতের ভাষা, তার জন্য অপেক্ষা করবে দুর্বিপাক। সৌমিক বিস্ময়ে বলল, মানে
এই প্রতিমার চোখের ভিতর যে চিহ্ন দেখা গেছে সেটাই সেই সংকেত। আর 3বার যদি এমন সংকেত দেখা যায় তাহলে কোনো গোপন দ্বার খুলবে। অর্ণব মাথা হেঁট করে ভাবল, তবে কি আগেও 2বার এমন সংকেত দেখা গেছে? অথবা এটা দ্বিতীয়বার, নয়তো তৃতীয়বার? রিয়া বলল, আমার ঠাকুরদার ডায়েরিতে লেখা ছিল একবার 1947-এ পুজোর সময় একটা প্রতিমায় অদ্ভুত দাগ দেখা গেছিল চোখের এক কোণে। তখন গ্রামের লোকেরা ভেবেছিল রং ফেটে গিয়েছে, কিন্তু তারপর থেকে এই পুজো বন্ধ হয়ে গিয়েছিল। এতদিন পর ফের এই পুজো হচ্ছে, আর এবার আবার সেই সংকেত দেখা যাচ্ছে। তাহলে এটা তৃতীয়বার। 3জনেই স্তব্ধ হয়ে গেল। সৌমিক বলল, তাহলে যদি সত্যি এটা দ্বিতীয়বার হয়, এবছর নবমী বা দশমীতে তৃতীয় সংকেত দেখা গেলেই তো সেই গোপন দ্বার খুলে যাবে, তখন কি হবে? রিয়া ধীরে ধীরে বলল, এই সংকেতের উৎস যদি 300 বছরের পুরনো হয়, তাহলে সেই সময়ের কোনো রহস্য আজও জীবিত, এবং সেই রহস্যকে ঢাকতেই হয়তো এই মূর্তি তৈরি হয়েছিল। দেবীর চোখে যে চিহ্ন, সেটা দেবী নয়, সেই গোপন সত্যের ঘন ছায়া। ঠিক তখনই অর্ণবের ফোনে একটা মেসেজ এলো। তারা 3জনেই চমকে উঠল, কারণ এই নির্জন জায়গায় সিগন্যালই থাকে না সাধারণত। মেসেজটা খোলার পর দেখা গেল শুধু একটি বাক্য, নবমীর রাতে যেখানে আলো জ্বলে না, সেখানে তৃতীয় সংকেত প্রকাশ পাবে। সেই সঙ্গে মেসেজের প্রেরকের নাম ছিল না, শুধু একটা সাংকেতিক নাম, ত্রিনেত্র। রিয়া, অর্ণব আর সৌমিক 3জনেই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ছিল নিঃশব্দে। ত্রিনেত্র, এই নামে কেউ ওদের চিনত না, পরিচিত কারো নামও নয়। অথচ এমন নির্জন জায়গায় সিগন্যাল না থাকলেও হঠাৎ করে এমন স্পষ্টভাবে মেসেজ আসা, তা যে নিছক কাকতালীয় নয় তা ওরা বুঝতে পারছিল। অর্ণব বলল, যদি সত্যিই কেউ আমাদের উপর নজর রাখছে, তাহলে আমরা কিছু একটা বড় জিনিসের মধ্যে ঢুকে গেছি। এ শুধু ইতিহাস নয়, এটা এখনো জীবন্ত। রিয়া মুঠোফোনটা বন্ধ করে চুপচাপ তাকিয়ে থাকলো মূর্তিটার চোখের দিকে, যেখানে রঙের স্তরের নিচে লুকিয়ে থাকা সেই চিহ্নটা ঝাপসাভাবে জ্বলজ্বল করছিল। সে বলল, আমাদের খুব সাবধানে এগোতে হবে। এবার নবমীতে যদি তৃতীয় সংকেত প্রকাশ পায়, তাহলে আমাদের বুঝে নিতে হবে কিভাবে সেই গোপন দ্বার খুলবে। সৌমিক একটু চিন্তিত মুখে বলল, তবে কি আমাদের গন্তব্য সেই পুরনো জমিদার বাড়ি, মানে যেটা 3 পুরুষ আগে রাজাদের ছিল, যেখানে এখন কেউ যায় না, অথচ পুরনো মানচিত্রে জায়গাটা নবান্নতলা নামে চিহ্নিত? রিয়া চোখ ছোট করে বলল, হ্যাঁ, সেই জায়গাটা নিয়ে ঠাকুরদার নোটসে কিছু ছিল। জায়গাটার নিচে একটা গুহার সন্ধান পাওয়া গেছিল 1803 সালে, কিন্তু সেটা পরে জমিয়ে ফেলা হয় মাটি দিয়ে। হয়তো সেই গোপন দ্বার ওখানেই। তারা সিদ্ধান্ত নেয় সপ্তমীর পুজো শেষ করেই তারা যাবে সেই নবান্নতলা জায়গাটায়। যদিও এখন জায়গাটা অরণ্য আর গাছগাছালিতে ঢেকে গিয়েছে, তবু পুরনো মানচিত্র ধরে খুঁজে পাওয়া সম্ভব। রিয়া বলল, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে। এই প্রতিমার চোখের ছবি, সেই চিহ্নটা, পুঁথির অনুবাদ, সবকিছু এক জায়গায় নিয়ে ত্রিনেত্রকে জবাব দিতে হবে। যদি সে সত্যি আমাদের পথ দেখাচ্ছে, তাহলে আমাদের পক্ষ থেকেও তাকে সংকেত পাঠাতে হবে। অর্ণব মাথা নাড়িয়ে বলল, ঠিক কথা। ও যেন বোঝে আমরা হারিয়ে যাওয়া গল্পটা খুঁজে আনতে চাই, আর সত্যিটাকে সামনে আনতে চাই। কেউ যদি এত বছর এই রহস্যকে লুকিয়ে রেখেও যায়, তাহলে সময় এসেছে সেটা প্রকাশের। সেই রাতেই তারা 3জন একটা ছোট্ট ভিডিও বানায়। সেখানে প্রতিমার চোখের প্রতীক, সেই প্রতীকটার প্রতিলিপি, আর রিয়ার ঠাকুরদার ডায়েরির পাতার
কিছু স্ক্যান করা অংশও থাকে। শেষে তারা বলে, আমরা আসছি তৃতীয় সংকেতের খোঁজে, নবমীর রাতে যেখানে আলো জ্বলে না। ভিডিওটা পাঠিয়ে দেওয়া হয় সেই অজানা নম্বরে। পাঠানোর মিনিট 10 পরেই মেসেজের উত্তর আসে। ভুল পথ দেখালে চোখ অন্ধ হয়, সত্যি পথে চললে দেবী নিজেই পথ দেখান। সময় এগিয়ে আসছে। এইবার মেসেজের শেষে একটা অদ্ভুত সাংকেতিক চিহ্ন দেওয়া ছিল, একটা ত্রিকোণ, যার মাঝখানে আবার একটা চোখ। রিয়া সেই প্রতীকটা দেখে হঠাৎ ফিসফিস করে বলল, এই প্রতীকটা আমি একবার দেখেছিলাম একটা ধাতব পিলারে খোদাই করা অবস্থায়, ঠিক ওই নবান্নতলা জমিদার বাড়ির ধ্বংসাবশেষে, মনে আছে? অর্ণব সঙ্গে সঙ্গে বলে উঠল, সেই পাথরের স্তম্ভটা, যেটা দেখে আমরা তখন ভেবেছিলাম মন্দিরের অংশ। ওটা হয়তো সেই গোপন দ্বারের প্রহরী। তারা তিনজন চুপ হয়ে গেল। সামনে অনেক পথ, অনেক বিপদ, কিন্তু উত্তেজনা স্পষ্ট। তারা জানে এবার গল্প আর শুধু অতীতের নয়, এখনকার জীবন্ত স্পর্শযোগ্য এক সত্যি ইতিহাসের, যার মুখ খুলছে ধীরে ধীরে, দেবীর চোখের মতোই। সপ্তমীর রাত পেরিয়ে ভোর হয়ে এসেছিল। কুয়াশার চাদর ধীরে ধীরে পাতলা হচ্ছিল, যেন প্রকৃতি এক অদৃশ্য নাট্যশালার পর্দা সরিয়ে দিচ্ছে। তৃতীয় অঙ্ক শুরু হওয়ার আগে রিয়া, অর্ণব আর সৌমিক বেরিয়ে পড়ল, হাতে মানচিত্র, ফোনে স্ক্রিনশট আর মনে শত প্রশ্ন। নবান্নতলা জায়গাটা গ্রামের মূল পাড়ার একেবারে শেষ প্রান্তে। এখন ওখানে কেউ থাকে না, লোকেরা ভয় পায়, বলে জায়গাটা অভিশপ্ত। কিন্তু আজ ওরা থেমে থাকবে না। ঝোপঝাড়ে ভরা পায়ে চলা পথ, একসময় হয়তো পাথরের রাস্তা ছিল, এখন তা গলে গিয়ে কাদামাটির ধ্বংসাবশেষ। ঝাঁকড়া গাছের নিচে এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি নিজেই শ্বাসরোধ করে রেখেছে। 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, হঠাৎ করেই সৌমিক থেমে গেল। দেখো, ওই দিকটা, ওই দিকেই আমরা গিয়েছিলাম বছরখানেক আগে, ওই পাথরের স্তম্ভটা। ওরা তিনজন দৌড়ে গিয়ে পৌঁছলো সেই পুরনো ধাতব পিলারটার সামনে। আগাছা সরিয়ে রিয়া আলো ফেলে বলল, এখানেই দেখেছিলাম ওই চোখের প্রতীকটা। এবার ভালো করে দেখলে বোঝা গেল সেটা আসলে একটা গোপন তালা। 3 কোণার প্রতীকটার মাঝখানে একটা সূক্ষ্ম ফাঁক, ঠিক যেন চাবির জন্য বানানো। অর্ণব বিস্ময়ে বলল, কিন্তু চাবি কোথায়? ওটা তো আমাদের কাছে নেই। রিয়া পকেট থেকে একটা ছোট ধাতব পেঁচার মূর্তি বের করল। ঠাকুরদার নোটসেই পাওয়া সাদামাটা জিনিস মনে হয়েছিল, কিন্তু এবার প্রতীকটার সাথে মিলিয়ে ধরতেই একটা টিক শব্দ হলো। সৌমিক বিস্ময়ে চোখ কপালে তুলে বলল, এটা চাবি ছিল? মূর্তিটা ঘোরাতেই মাটি কেঁপে উঠল হালকা করে। একটা চাপা কঙ্কন শব্দে মাটির নিচ থেকে উঠে এলো এক পাথরের বৃত্ত, ঠিক মাঝখানে একটা ঢাকনা, ঢাকনার ওপর একই প্রতীক। রিয়া নিচু হয়ে কানে কানে বলল, তৃতীয় সংকেত এখানেই লুকিয়ে আছে। প্রতিমার চোখ, পুঁথির শব্দ আর এই দরজা, সব এক সূত্রে বাঁধা। অর্ণব এগিয়ে এসে ধাতব ঢাকনাটা ধীরে ধীরে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো ঠান্ডা বাতাসের একটা ধাক্কা। সেই অন্ধকার গুহার মুখে যেন একটা নতুন জগতের দরজা। আর সেই মুহূর্তে ফোনে আবার একটা মেসেজ আসে। এইবার শুধু একটাই লাইন, চোখের মধ্যেই ভবিষ্যতের পথ লুকিয়ে আছে, অষ্টমী অপেক্ষায়। ওরা একে অপরের দিকে তাকালো। ভয় আছে, কিন্তু তার চেয়েও বেশি কৌতূহল। তিনজন ধীরে ধীরে নেমে যেতে লাগলো সেই গুহার দিকে। আলো ফেলে পথ তৈরি করলো সামনে। আকাশের উপরে সূর্য উঠছিল, কিন্তু গুহার নিচে আঁধার ঘন হতে লাগলো। এখন সব নির্ভর করছে অষ্টমীর সেই দিনের উপর।
যেদিন দেবীর চোখ আরেকটি রহস্য উন্মোচন করবে এবং যেদিন বোঝা যাবে কারা এই ত্রিনেত্র সংগঠনের পিছনে রয়েছে আর কি এমন সত্যি আছে যা 300 বছরেও কেউ প্রকাশ করতে সাহস পায়নি। আপনারা শুনছিলেন হোক গল্পর অডিও সিরিজ দেবীর চোখে ছিল সংকেত, শুভ সপ্তমীর দ্বিতীয় পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? আগামী পর্বে অষ্টমী, নবমী ও দশমীর রাত্রে রহস্য আরও ঘনীভূত হবে আর খুলে যাবে অগ্নিমার্গের চূড়ান্ত সংকেত। সাবস্ক্রাইব করে পাশে থাকাটাই আমাদের প্রেরণা। লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ শোনো গল্প হারিয়ে যাওয়া শব্দে। শুভ অষ্টমীর আগাম শুভেচ্ছা রইল আপনাদের সকলকে।